2020 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তাতে ভারতীয় অর্থনীতি থেকে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল সেটি হলো ভারতীয় টাকা যখন আমেরিকান ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে বা বলা যেতে পারে আমেরিকান ডলারের তুলনায় ভারতের টাকার মূল্য যখন হ্রাস পেয়ে যায় তখন তার কী প্রভাব পড়ে থাকে। সেটি হলো রপ্তানি সস্তা হয় এবং আমদানি বৃদ্ধি পায় বা আমদানির যে মূল্য সেটি বৃদ্ধি পায়। এই প্রশ্নটির মধ্যেই একাধিক বিষয় লুকিয়ে রয়েছে। যেমন এখানে আলোচনা করা যেতে পারে যে ডেপ্রিসিয়েশন কি জিনিস, অর্থাৎ একটি মুদ্রার ডেপ্রিসিয়েশন বলতে অর্থনীতিতে কি বোঝানো হয়ে থাকে। ডেপ্রিসিয়েশন বলতে সাধারণত যে সমস্ত ইকোনমিতে ফ্রি এক্সচেঞ্জ রেট রয়েছে সেই সমস্ত ইকোনমিতে এই এর ডেপ্রিসিয়েশন শব্দটি প্রযোজ্য। অর্থাৎ এখানে গভর্নমেন্ট এক্সচেঞ্জ রেটে কোনো হস্তক্ষেপ করে থাকে না। সেক্ষেত্রে বাজারের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রয়েছে সেই ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যদি কোনো ভারসাম্যহীনতা দেখা যায় তাহলে সেখানে যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার অবমূল্যায়ন হয় বা সেই দেশের মুদ্রার যে এক্সচেঞ্জ রেট সেই এক্সচেঞ্জ রেট অন্য কোনো দেশের এক্সচেঞ্জ রেটের তুলনায় বা সেই দেশের যে মুদ্রা রয়েছে তার মূল্য অন্য দেশের মুদ্রার তুলনায় হ্রাস পেয়ে যায়। এই বিষয়টিকে বলা হয়ে থাকে ডেপ্রিসিয়েশন। অর্থাৎ এখানে সরকারি কোনো হস্তক্ষেপ কাজ করে থাকে না। এখানে মার্কেটের যে চাহিদা এবং তার যে সরবরাহ এই সরবরাহের উপরই এই ডেপ্রিসিয়েশন বিষয়টি নির্ভরশীল। অপরদিকে এই ডেপ্রিসিয়েশনের সঙ্গে আলোচনার প্রসঙ্গে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ডিভ্যালুয়েশন কি জিনিস। ডিভ্যালুয়েশন হচ্ছে সরকার যখন মুদ্রার অবমূল্যায়ন ঘটিয়ে থাকে বা কোনো একটি দেশের মুদ্রার সঙ্গে নিজ দেশের মুদ্রার যখন মূল্য হ্রাস ঘটানো হয় তখন তাকে ডিভ্যালুয়েশন বলা হয়ে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে অফিসিয়াল কারেন্সি রেট যখন হ্রাস করানো হয়ে থাকে বা হ্রাস ঘটানো হয়ে থাকে অন্য দেশের কারেন্সি রেটের সঙ্গে তখন তাকে বলবো আমি ডিভ্যালুয়েশন, এবং যেটি সাধারণত গভর্নমেন্ট এটি করে থাকে এবং এটি সেই দেশের বা সেই অর্থনীতি হয়ে থাকে যেখানে ফিক্সড এক্সচেঞ্জ রেট বিদ্যমান। ফিক্সড এক্সচেঞ্জ রেট বলতে কি বোঝানো হয়ে থাকে, এখানে সরকার সেই দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সঙ্গে কি পরিমাণে এক্সচেঞ্জ হবে বা কি মূল্যে এক্সচেঞ্জ হবে সেটি সরকার নির্ধারণ করে থাকে। এ প্রসঙ্গে উল্লেখ্য ভারতবর্ষে তিনবার ডিভ্যালুয়েশন ঘটেছে। এক 1949 সালে, একবার 1966 সালে ও একবার 1991 সালে। তবে কোনো কোনো ক্ষেত্রে ডিভ্যালুয়েশন চারবারও বলা হয়ে থাকে। 1949 সালে একবার ডিভ্যালুয়েশন, 1966 সালের ডিভ্যালুয়েশন এবং 1991 সালে দুবার ডিভ্যালুয়েশন করা হয়েছে ভারতীয় মুদ্রার। একটি 1 জুলাই 1991 আর একটি 3 জুলাই 1991। অর্থাৎ সেই হিসাবে ভারতবর্ষের মোট 4বার ডিভ্যালুয়েশন হয়েছে, কিন্তু 3টি সালে ডিভ্যালুয়েশন হয়েছে। অর্থাৎ যদি বলা যেতে পারে সাল ভিত্তিক কভার হয়েছে তাহলে 3বার, এবং মোট বা সামগ্রিক ডিভ্যালুয়েশন কভার হয়েছে সেক্ষেত্রে 4বার। অর্থাৎ 3 এবং 4 দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। এই ভারতবর্ষে যে ডিভ্যালুয়েশন ঘটেছিল 1949 সালে, সেই ডিভ্যালুয়েশন প্রধান কারণ ছিল কি? প্রধান কারণ ছিল ভারতবর্ষে সেই সেই সময়ে স্টার্লিং যে মুদ্রা বা যে ব্রিটিশ পাউন্ড, সেই ব্রিটিশ পাউন্ডের সঙ্গে ভারতবর্ষের মুদ্রা এক পার ছিল। অর্থাৎ স্টার্লিং রিজাইম বলা হতো সেই সময়ে পাউন্ডের যে ভ্যালুয়েশন, সেই পাউন্ডের ভ্যালুয়েশন হ্রাস ঘটানো হয়েছিল এবং হ্রাস ঘটিয়ে সেটি 4.03 থেকে 2.80 এই ভ্যালুয়েশনে আনা হয়েছিল। অর্থাৎ এখানে যে ব্রিটিশ পাউন্ড সেই পাউন্ডের যে
ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা কমানো হয়েছিল এবং সেইটির সঙ্গে অ্যাটপার রাখার জন্য এবং ডলারের সঙ্গে যাতে এক্সচেঞ্জ রেট ঠিক থাকে সেই জন্যই ভারত সরকারও ঠিক যে পরিমাণ স্টার্লিং বা পাউন্ডের যে রেট, এক্সচেঞ্জ রেট কমানো হয়েছিল, সেই পরিমাণ ভারতবর্ষের যে মুদ্রা, সেই মুদ্রা ইন্ডিয়ান রুপিরও ওই একই পরিমাণ ডিভ্যালুয়েশন করা হয়েছিল। এবং এক্ষেত্রে ভারতবর্ষের যে ফিনান্সিয়াল ক্রাইসিস বা বলা যেতে পারে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, এগুলোর উপর ভিত্তি করে এই ডিভ্যালুয়েশন করা হয়েছিল না, সেটি করা হয়েছিল যে স্টার্লিং এর ডিভ্যালুয়েশন, সেই স্টার্লিং এর ডিভ্যালুয়েশনকে মাথায় রেখে বা তার সঙ্গে অ্যাটপার রেখে ভারতবর্ষের মুদ্রার ডিভ্যালুয়েশন করা হয়েছিল, যাতে যে ডলার, সেই ডলারের সঙ্গে পাউন্ডের যে এক্সচেঞ্জ রেট, তেমনি ভারতবর্ষের যে রুপি বা ইন্ডিয়ান যে রুপি, তার যে এক্সচেঞ্জ রেট সেটি যেন একই থাকে, সেই উদ্দেশ্যে এটি করা হয়েছিল। অপর যে ডিভ্যালুয়েশন করা হয়েছিল যেটি 1966 সালে, এইটি ভারতবর্ষের প্রথম মেজর ডিভ্যালুয়েশন, যেটি ঘটেছিল প্রধানত ভারতবর্ষের যে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হওয়ার প্রধান কারণ ছিল পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি। পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটির সঙ্গে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি সঙ্গে ইন্দো পাকিস্তান যে ওয়ার হয়েছিল সেটি, এবং 1965 এবং 1966 সালে যে খরা ঘোষিত হয়েছিল বা সেই সময় যে খরার প্রাদুর্ভাব ঘটেছিল, এই প্রধানত তিনটি কারণের জন্য ভারতবর্ষের যে ডেফিসিট, সেই ডেফিসিট উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে সেই ডেফিসিট আয়ত্তের বাইরে চলে যায়, বা বলা যেতে পারে সেটি অনেকটা পরিমাণে ভারতবর্ষের অর্থনীতিতে প্রভাব ফেলে। এবং এই সময়ে এক্সপোর্ট কেবলমাত্র 20% ইনক্রিজ করেছিল, কিন্তু ইম্পোর্ট ইনক্রিজ করেছিল মোর দ্যান 130%, যার ফলে ভারতবর্ষে যে ফরেন এক্সচেঞ্জ সেটি প্রায় ছিল না বললেই চলে, এবং সঙ্গে ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণ হয়ে গেছিল। এবং এই সমস্ত বিষয়গুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ভারতবর্ষে সেকেন্ড টাইম ইন্ডিয়ান রুপির ডিভ্যালুয়েশন করা হয়েছিল, যেটি 1966 সালে, এবং যেটি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। থার্ড যে ডিভ্যালুয়েশন, সেই থার্ড ডিভ্যালুয়েশনটা হয়েছিল 1991 সালে, যেটি একবার 1 জুলাই করা হয়েছিল এবং একবার করা হয়েছিল 3 জুলাই। এই প্রধানত দুইবার এই ডিভ্যালুয়েশনটা 1991 সালে হয়েছিল। তার প্রধান কারণ ছিল, 1991 সালের প্রধান কারণ, সেই সময়ে গালফ ওয়ার। এই গালফ ওয়ারের জন্য যে তেলের মূল্য বা পেট্রোলিয়ামের যে মূল্য সেটি মাত্রাধিক পরিমাণে বৃদ্ধি পায়, ফলে ভারতবর্ষের যে ইম্পোর্ট কস্ট, সেই ইম্পোর্ট কস্ট মাত্রাধিক হয়ে পড়ে। শুধু তাই নয়, সেই সময় ভারতবর্ষের যে বিওপি ক্রাইসিস, সেই বিওপি ক্রাইসিস মাত্রাধিক হয় এবং এই ব্যালেন্স অফ পেমেন্ট ঋণাত্মক হয়ে পড়ে, এবং ভারতবর্ষের যে ইম্পোর্ট করার প্রয়োজনীয়তা, সেই ইম্পোর্ট করার প্রয়োজনীয়তার জন্য যে ফরেন এক্সচেঞ্জের প্রয়োজন, সেই ফরেন এক্সচেঞ্জ ভারতবর্ষের হাতে সামান্য পরিমাণে ছিল, বা বলা যেতে পারে সেই অ্যামাউন্ট মাত্র 2100 মাত্র 2500 কোটি টাকা ভারতবর্ষের হাতে ছিল, যা দিয়ে মাত্র 1 সপ্তাহের ইম্পোর্ট সম্ভব ছিল। এর ফলশ্রুতিতে ভারতবর্ষে ঋণের মাত্রা বৃদ্ধি পায় এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল ডেট বৃদ্ধি পায়। শুধু তাই নয়, সেই সময়ে যে ইনফ্লেশন, সেই সময় যে ইনফ্লেশন ছিল, ইনফ্লেশনের পরিমাণ ডাবল ডিজিট ক্রস করে এবং সেটি গিয়ে পৌঁছায় 13.9%। এবং সামগ্রিক দিক থেকে সেই সময় যে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি বা বলা যেতে পারে ইকোনমিক এমার্জেন্সি অবস্থা তৈরি হয়েছিল, সেই ইকোনমিক এমার্জেন্সির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতবর্ষের যে অর্থমন্ত্রক, সেই অর্থমন্ত্রক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল যে ইকোনমিক রিফর্মস বা বলা যেতে পারে নিউ ইকোনমিক পলিসি ভারতবর্ষের ক্ষেত্রে অবশ্যই জরুরি, এবং যার ফলশ্রুতিতে 1991 সালে
আমরা নিউ ইকোনমিক পলিসি দেখতে পাই। এই নিউ ইকোনমিক পলিসি যেটি 1991 সালে হয়, সেই 1991 সালে নিউ ইকোনমিক পলিসির মধ্যে দিয়েই ভারতবর্ষ আবার ঘুরে দাঁড়াতে পারে, এবং যার প্রধান কারিগর ছিলেন তৎকালীন যে অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং, এবং তার সঙ্গে যে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এন ভার্মা। তাদের যে ইকোনমিক রিফর্ম সংক্রান্ত যে পথ, সেই পথকে গ্রহণ করা হয়, এবং যার ফলশ্রুতিতে ভারতবর্ষে কতগুলি ইকোনমিক রিফর্মস ঘটানো হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইকোনমিক রিফর্মসের মধ্যে উল্লেখযোগ্য হলো যে ফিনান্সিয়াল যে সমস্ত সেক্টরগুলো ছিল, সেই ফিনান্সিয়াল সেক্টরগুলোকে উদার করা হয়, বা বলা যেতে পারে সেগুলোকে লিবারাল করা হয়। প্রাইভেট ব্যাংকগুলোকে অ্যালাউ করা হয় বাণিজ্যের জন্য, এবং ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেট যে এন্টিটি তাকে স্বীকার করা হয়। শুধু তাই নয়, ইম্পোর্ট ডিউটি হ্রাস ঘটানো হয়, এবং কোয়ান্টিটেটিভ যে রেস্ট্রিকশন সেগুলোকে অনেকটা হ্রাস করা হয়। এছাড়া যে ইম্পোর্ট করবার জন্য যে লাইসেন্স, সেই প্রথা বাতিল করা হয়। এছাড়া যে ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পথকে প্রশস্ত করা হয় বা সেগুলোকে লিবারাল করা হয়, এবং লাইসেন্সি রাজ যে প্রথা বা সিস্টেম ছিল দীর্ঘদিন ভারতবর্ষে, সেইটিকে তুলে দেওয়া প্রচেষ্টা করা হয়, বা তুলে দেওয়ার যে সূচনা, সেই সূচনা শুরু হয় এই 1991 সালে ইকোনমিক পলিসির মধ্য দিয়ে। 1966 সালে যে ডিভ্যালুয়েশনটি হয়েছিল, সেই 1966 সালের ডিভ্যালুয়েশনটি হয়েছিল ভারতবর্ষের যে মুদ্রা রয়েছে, সেই মুদ্রা প্রায় 57% ডিভ্যালু করা হয়েছিল ডলারের সঙ্গে। এছাড়া 1991 সালে ভারতীয় মুদ্রা ডিভ্যালু করা হয়েছিল 19.5%, বা 19.5%, অর্থাৎ 19.5% ইউএস ডলারের তুলনায়। এই ডিভ্যালুয়েশন করার ফলে যে এফেক্ট গুলো পড়ে থাকে, সেটি হলো ডিভ্যালুয়েশনের এফেক্টের ক্ষেত্রে প্রথমত যেটি হয় সেটি হচ্ছে এক্সপোর্ট বৃদ্ধি পায় বা এক্সপোর্ট ইনক্রিজ করে, এবং ইম্পোর্ট ডিক্রিজ করে। এছাড়া ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, ইনফ্লেশন ইনক্রিজ হয়। তবে এক্ষেত্রে শুধুমাত্র শর্ট টার্মে ইকোনমিক গ্রোথ হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে ডিভ্যালুয়েশনের ফলে এক্সপোর্ট কিভাবে বৃদ্ধি হয়। ডিভ্যালুয়েশন করার ফলে ধরা যাক ভারতবর্ষের ইন্ডিয়ান রুপি 70 টাকার বদলে 1 ইউএসডি বা $1 পাওয়া যায়। এখন যে দ্রব্যটি, ধরা যাক একটি বস্তুর দাম 70 টাকা, তার জন্য সেই 70 টাকার দ্রব্যটি যদি আমি বিদেশে রপ্তানি করে থাকি, তাহলে বিদেশি ব্যক্তি সেটি ক্রয় করার জন্য তাকে $1 প্রদান করবে। এবার ডিভ্যালুয়েশন করার ফলে একই দ্রব্য, যেটি 75 টাকা ভারতীয় মুদ্রায় দাম, সেটি কিনতে গিয়েও $1 বিদেশি ব্যক্তিকে প্রদান করতে হবে। তাহলে সেই দ্রব্যটির ক্ষেত্রে ভারতবর্ষের 75 টাকা দাম, কিন্তু বিদেশি ব্যক্তি ওই একই দ্রব্য কিনবে $1 দিয়ে। সেই দ্রব্যটি ভারতীয়দের কাছে অনেকটাই বেশি কস্টলি মনে হবে, কিন্তু বিদেশি ব্যক্তির কাছে সেটি অনেকটাই সস্তা মনে হবে। ফলে সেটি সেটির ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে বৃদ্ধি পাবে, এবং যার ফলে এক্সপোর্ট অটোমেটিক্যালি বৃদ্ধি হবে, এবং সেক্ষেত্রে কিছু অতিরিক্ত ফরেন এক্সচেঞ্জ ভারতবর্ষে প্রবেশ করবে। এর ফলে যে বিওপি ক্রাইসিস হয়, সেই বিওপি ক্রাইসিস এই ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে মেটানো সম্ভব হবে। অপরদিকে ইম্পোর্ট সেক্ষেত্রে ডিক্রিজ হয়, উল্টো ঘটনা ঘটে ইম্পোর্টের ক্ষেত্রে।
এবার এক্সপোর্ট বৃদ্ধি পাওয়ার জন্য ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধি হবে, এবং এই ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধি হওয়ার ফলে বা বৃদ্ধি হওয়ার পেছনে এক্সপোর্ট যেহেতু বৃদ্ধি হয়েছে, তাই দেশীয় যে প্রোডাকশন, সেই দেশীয় প্রোডাকশন অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, এবং দেশীয় প্রোডাকশন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় যে শিল্পের উন্নয়ন, সেই দেশের শিল্পের উন্নয়ন ঘটবে। তবে সেক্ষেত্রে ইনফ্লেশন বিষয়টিকেও মাথায় রাখা প্রয়োজন, কারণ চাহিদা যদি চাহিদা যদি বৃদ্ধি পেতে থাকে এবং প্রোডাকশন যদি যথাযথভাবে না হয় বা সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য দ্রব্যের মূল্য মাত্রাধিক হবে, এবং সেটি অটোমেটিক সিস্টেমে ইনফ্লেশন ডেকে আনবে, অর্থাৎ সাপ্লাই কম এবং ডিমান্ড বেশি হওয়ার জন্য ইনফ্লেশন তৈরি হবে সেই অর্থনীতিতে। সুতরাং খুব সীমিত সময়ের জন্য বা স্বল্প সময়ের জন্য সেই দেশের অর্থনৈতিক গ্রোথ হলেও লং টার্ম ভিত্তিতে ডিভ্যালুয়েশনের ফলে যে অর্থনৈতিক উন্নয়ন, সেটি কিন্তু সম্ভব হয় না। এই হচ্ছে ডিভ্যালুয়েশন নিয়ে বিভিন্ন তথ্য। তাহলে ওভারঅল বিষয়টি কি দাঁড়ালো? ডেপ্রিসিয়েশন সাধারণত বাজার ঠিক করে থাকে, এটি বাজার নিয়ন্ত্রিত। ডিভ্যালুয়েশন সেটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এর সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হয় অর্থনীতিতে, সেটি হলো ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন কি জিনিস? একদিকে আমি আলোচনা করলাম ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন, একদিকে আলোচনা করলাম ডিভ্যালুয়েশন, এবার আলোচনা করব ডিমনিটাইজেশন। এই তিনটি আপাতদৃষ্টিতে একই মনে হলেও তিনটেই কিন্তু পৃথক। ডেপ্রিসিয়েশন নির্ধারণ করে থাকে বাজার, বা বলা যেতে পারে মার্কেট ডিপেন্ডেন্ট বিষয় এটি। আর ডিভ্যালুয়েশন এটি সাধারণত গভর্নমেন্ট করে থাকে, যে দেশে বা যে অর্থনীতিতে ফিক্সড এক্সচেঞ্জ রেট রয়েছে। ফিক্সড এক্সচেঞ্জ রেট যদি থাকে সেই দেশে, তাহলে ডিভ্যালুয়েশন হয়ে থাকে। অপরদিকে ডেপ্রিসিয়েশন মার্কেট দ্বারা কন্ট্রোলড যে এক্সচেঞ্জ রেট, সেই এক্সচেঞ্জ রেট কোনো অর্থনীতিতে থাকলে সেখানে ডেপ্রিসিয়েশন ঘটে থাকে। আর ডিমনিটাইজেশন বলতে বোঝানো হয়ে থাকে বাজারে যে কারেন্সিগুলো সার্কুলেট হয়ে থাকে বা যেগুলো ইন সার্কুলেশন রয়েছে, সার্কুলেটেড যে সমস্ত কারেন্সি রয়েছে, সেই কারেন্সিগুলো যদি গভর্নমেন্ট উইথড্র করে নেয় বা তার লিগ্যাল টেন্ডার যদি বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে সেই কারেন্সিগুলোকে বলা হয় ডিমনিটাইজড কারেন্সি, বা বলা যেতে পারে তার লিগ্যাল স্ট্যাটাস হারিয়ে যাওয়ার জন্য তার যে অব্লিগেশনস মেটানোর অধিকার, সেই অধিকারটি হারিয়ে যায়। সুতরাং স্বাভাবিক অর্থে ডিমনিটাইজেশন কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে তৈরি হয় না। এটি সাধারণত অর্থনীতিতে সেই দেশের মুদ্রার যে লিগ্যাল টেন্ডারটি বাতিল করা হয়। বাতিল করার প্রধান কারণ হচ্ছে যে কালোবাজারি রয়েছে, সেই কালোবাজারির হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করার উদ্দেশ্যেই সাধারণত এটি করা হয়ে থাকে। এটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে নতুন কারেন্সি মার্কেটে ছাড়া, অর্থাৎ নিউ কারেন্সি মার্কেটে যাতে ছাড়া হয়, বা নিউ কারেন্সি ছেড়ে যাতে কালোবাজারিকে নিয়ন্ত্রণ করা যায়, সেই উদ্দেশ্যে প্রধানত ডিমনিটাইজেশন হয়ে থাকে। তাছাড়াও একাধিক অর্থনৈতিক অন্যান্য কারণ রয়েছে যার জন্য ডিমনিটাইজেশন কোনো দেশের গভর্নমেন্ট করে থাকে। এই হচ্ছে গিয়ে একদিকে ডেপ্রিসিয়েশন, একদিকে ডিভ্যালুয়েশন, একটি ডিমনিটাইজেশন। সুতরাং খেয়াল রাখতে হবে ভারতবর্ষের ডিভ্যালুয়েশন প্রধানত তিনটি বছরে হয়েছিল, একটি 1949, একটি 1966, আর একটি 1991। এই 1991 সালেই দুবার হয়েছিল, একবার 1 জুলাই, একবার 3 জুলাই। সেই হিসাবে মোট 4বার ডিভ্যালুয়েশন হয়েছিল। ডিভ্যালুয়েশন বলতে বোঝানো হয়ে থাকে কোনো অর্থনীতিতে যে মুদ্রা সার্কুলেশন রয়েছে, সেই মুদ্রার যে এক্সচেঞ্জ ভ্যালু, সেই এক্সচেঞ্জ ভ্যালুটিকে হ্রাস ঘটানো হয়ে থাকে। অপরদিকে ডেপ্রিসিয়েশন একই বিষয় ডিভ্যালুয়েশনের সঙ্গে, কিন্তু এটি নিয়ন্ত্রণ করে থাকে মার্কেট, ডিভ্যালুয়েশনকে নিয়ন্ত্রণ করে থাকে গভর্নমেন্ট। এই হচ্ছে আজকে যে 2020 সালে প্রিলিমসের যে প্রশ্নটি এসেছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু তথ্য প্রদান করা হলো।